নিউজ 18 বাংলা স্বাগত। আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। এখনকার বিজেপি লেজ কাটা হনু বিধানসভার ভাষণে চড়া সুরে মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতার ভাষণে বাধার অভিযোগ তুলে ওয়াকআউট বিজেপির। মঙ্গলবার বিধানসভা অধিবেশনে আলোচনার প্রথম দিনেই বিজেপির হট্টগোল, ওয়াকআউট, আর তার মধ্যেই রাজ্যপালের বক্তৃতার জবাবি ভাষণ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার অন্দরেও যুযুধান দুপক্ষ, কারো নাম করেননি মুখ্যমন্ত্রী। তবে মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিষবৃক্ষ না আমরা, কি ফল ধরেছে আমার মুখ খুলিয়ে লাভ নেই। মেদিনীপুরে ঘরে ঘরে যাবেন, মানুষ উত্তর দিয়ে দেবেন। রাজনাথ সিং, সুষমা স্বরাজ, অরুণ জেটলির সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন। এখন বিজেপির ল্যাজ কাটা হনু, সভ্যতা নেই, কোনো সংস্কৃতি নেই, বাচ্চারা শুনলে কিছু শিখবে না। ভোট পরবর্তী হিংসার অভিযোগে মুলতবি প্রস্তাব আনতে চান বিজেপি বিধায়করা। বিজেপির অভিযোগ তাদের মুলতবি প্রস্তাব পড়তে দেওয়া হয়নি। মুলতবি প্রস্তাব খারিজ করে দেন স্পিকার। মুখ্যমন্ত্রীর ভাষণের আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভাষণ শুরু করলে হট্টগোল বেঁধে যায়। শুভেন্দু অধিকারীর বক্তব্যে কিছু অংশ স্পিকার কার্যবিবরণী থেকে বাদ দিতে বললে তুমুল গোলমাল বাঁধে। ওয়াকআউট করে বিজেপি। এই বিধানসভার প্র্যাকটিস আছে যে বিরোধী দল মুলতবি প্রস্তাব আনলে সেটা পড়তে দেওয়া হয়, কিন্তু মহামান্য অধ্যক্ষ তিনি আমাদের পড়তে দেননি। নিজের ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, নিজে কত বড় তা নিয়ে প্রচার করতে এসেছে, চিৎকার করে বক্তৃতা শোনেননি। 1 মিনিটে নিজের কথা বলে মিডিয়ার সামনে মুখ দেখাতে চলে গেলেন। তৃণমূল কংগ্রেস যেভাবে পোস্টপোল ভায়োলেন্স করছে, 45 জন বিজেপি কর্মী সমর্থক ভোটারকে খুন করেছে, অসংখ্য মহিলাকে ধর্ষণ করেছে। বিধানসভায় ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, গাদা গাদা কেস করেছে। 5ই মের পরে কটা ঘটনা ঘটেছে? যা ঘটনা ঘটেছে তা নির্বাচন কমিশন দায়িত্বে থাকার সময়। কেন হয়েছে? কারণ উপযুক্ত জেলা শাসকদের সরিয়ে দেওয়া হয়েছে, কেন্দ্রীয় বাহিনী এজেন্সি দিয়ে চাপ দেওয়া হয়েছে। কোনো এলাকার নাম মুখে আনেননি, তবে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন, তিনি যেখানে ভোটে লড়েছিলেন সেখানে ভোট দিতে দেওয়া হয়নি, সব পুলিশ প্রশাসনকে বদল করা হয়েছে। জায়গার নাম বলবো না, বিষয়টি বিচারাধীন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, 3 ঘন্টা ধরে লোডশেডিং করে রাখা হয়। নির্বাচন কমিশন মদত না দিলে বিজেপি 30 আসনও পেত না। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এবারের ভোটে বিজেপি যা বলেছে, মোদী যা বলেছেন তাই হয়েছে। আমরা রিকাউন্টিং চাইছি। বহু জায়গায় খেলা হবে, ভেতরে যে স্লোগান দেওয়া হয়েছে, তারা যে তারা গুন্ডাগর্দি করে ভোট লুট করেছেন কাউন্টিং এর দিন, সেটা না হলে তারা 200 নিচেই থাকতেন এবং সমানে সমানে টক্কর হতো। ভাষা সন্ত্রাস, ক্ষমতার সন্ত্রাস বিধানসভার মধ্যে বিধায়করা দেখলো এবং আমরা সংসদীয় ব্যবস্থার মধ্যে আক্রান্ত। শাসক বনাম বিরোধী দরজায় এভাবেই সরগরম বিধানসভা। ক্যামেরায় সুদীপ গুছাইত, পিন্টু সরকারের সঙ্গে আবির ঘোষাল, উজ্জ্বল রায়, নিউজ 18 বাংলা। রান্নার গ্যাস কেরোসিনের আকাশ ছোঁয়া দাম থেকে রেশন দোকানে প্রধানমন্ত্রীর ছবি, বিধানসভায় অল আউট আক্রমণে মুখ্যমন্ত্রী। রাজ্যে এবার খেলা হবে দিবস পালনের ঘোষণা। দিদি, ও দিদি, দিদি, ও দিদি। তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর একাধিক ইস্যুতে কেন্দ্র রাজ্য সংঘাত। মুখ্য সচিব বিতর্ক থেকে ভ্যাকসিন, বাংলাকে বঞ্চনার অভিযোগ। বিধানসভার ভাষণেও কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রীকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। এবার হাতিয়ার রেশন। মুখ্যমন্ত্রীর কটাক্ষ, শাড়ির চেয়ে গামছা বড়, বাঁশের চেয়ে কঞ্চি দড়। 5 কেজি চাল দেবে 3 মাসের জন্য, তার জন্য নাকি প্রধানমন্ত্রীর ছবি দিয়ে রেশন দোকানে হোর্ডিং দিতে হবে। হোর্ডিং এর বদলে রেশন, এমন নির্লজ্জ প্রধানমন্ত্রী তিনি দেখেননি। পৃথক উত্তরবঙ্গের দাবি ইস্যুতেও এদিন সুর চড়ান মমতা। বলেন, যারা উত্তরবঙ্গ ভাগ করে দাও বলে বেড়াচ্ছেন, তারা বাংলায় একটাই লাড্ডু পাবেন, নারকেলের নাড়ু। তৃণমূল ভেদাভেদ ভাঙাভাঙিতে বিশ্বাস করে না। মুখ্যমন্ত্রীর অভিযোগ, গ্যাস কেরোসিনের দাম বাড়িয়েই চলেছে কেন্দ্র। প্রতিদিন উত্তরপ্রদেশের দেহ গঙ্গায় ভাসিয়ে দেওয়া হচ্ছে, জল বিষাক্ত হচ্ছে। মুখ্যমন্ত্রীর কটাক্ষ, এরা কারা? ভূতের মুখে রাম রাম শুধু। এই সরকার মানবিক সরকার। আজ পর্যন্ত মানুষ জানে না দিল্লি উত্তরপ্রদেশে কত লোক মারা গেছে। জঙ্গলের রাজত্ব চলছে। মুখ্যমন্ত্রীর কটাক্ষ, বিজেপি দেশের লজ্জা। আগে দিল্লি সামলাক বিজেপি, পরে বাংলা নিয়ে ভাববে। তিনি প্রতিবাদী লোক, কিন্তু বিজেপির কোনো গতি নেই।
21-এর ভোট যুদ্ধে তৃণমূল কংগ্রেসের মতোই সফল হাঁসফুলের খেলা হবে স্লোগান। ভোটে জিতে এবার খেলা হবে দিবস পালনের ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় তার দাবি, বাংলা জয়ের আশায় 8 দফায় ভোট করা হয়েছে, মানুষ খেলা হবে স্লোগান দিয়েছে, এবার খেলা হবে দিবস পালন করা হবে। বাকি সব তো অনেক দিবস হলো, এটাও হোক। আর কোনো উন্নয়ন নেই, মানুষের দুঃখ কষ্ট নিয়ে চিন্তা নেই, ভ্যাকসিন কেলেঙ্কারি নিয়ে কোনো চিন্তা নেই। কোর্ট থেকে এক রকম জাজমেন্ট দিচ্ছে, যে ধরনের কেলেঙ্কারি হচ্ছে উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে, এই ধরনের কোনো প্রশ্ন নেই, কোনো উন্নয়ন নেই। খেলা মেলা লীলা আমরা বলতাম, সেটাই ওনার প্রমাণ করছেন। ক্যামেরায় সুদীপ গুছাইত, পিন্টু সরকারের সঙ্গে আবির ঘোষাল, উজ্জ্বল রায়, নিউজ 18 বাংলা। ফেরার পথে পুরনো পরিষদ, বিধানসভায় ভোটাভুটিতে পাশ বিধান পরিষদ প্রস্তাব। এ নিয়ে বিজেপি তৃণমূল চাপানুতোর তুঙ্গে। ভোটের আগে প্রতিশ্রুতি, সেই মতো পদক্ষেপ। রাজ্য মন্ত্রিসভা আগেই সবুজ সংকেত দিয়েছে। মঙ্গলবার বিধানসভাতেও পাশ বিধান পরিষদ গঠনের প্রস্তাব। বিধান পরিষদ প্রস্তাবের পক্ষে পড়ে 196 ভোট, বিধান পরিষদ প্রস্তাবের বিপক্ষে 69 ভোট। তবে বিধানসভায় প্রস্তাব পাশ হয়ে যাওয়া মানেই কিন্তু বিধান পরিষদ গঠন হয়ে যাওয়া নয়। প্রস্তাব পাশের পর এবার তা রাজ্যপালের কাছে পাঠানো হবে। বিধান পরিষদ গঠনে আইন মন্ত্রকের ছাড়পত্র প্রয়োজন। ছাড়পত্র পেলে লোকসভা রাজ্যসভায় প্রস্তাব পাশ করাতে হবে। সংসদের ছাড়পত্র পাওয়ার পরে চূড়ান্ত অনুমোদন দেবেন রাষ্ট্রপতি। এর কোন যৌক্তিকতা নেই, বরঞ্চ বিল অনুমোদনের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা এবং সময়ের অপচয় হয়। যে 5 বছরে 600 থেকে 800 কোটি টাকা এর পিছনে খরচ হবে, এই অপচয়, অর্থের অপচয় বন্ধ করতে হবে। আমরা এর বিরোধিতা করছি। এখানে বিজেপি তো যে কোনো ভালো কাজে তারা না বলবে, বাধা দেবে, উৎপাত করবে, সে তাদের কাজ। এখন দিলীপবাবু সমস্যা হচ্ছে, এগুলো দিলীপবাবু পরে ভাববেন। দিলীপবাবুকে না জানিয়ে শুভেন্দুরা দিল্লিতে কোথায় কোথায় আড়ালে আবডালে দিল্লিতে ঘুরে বেড়াচ্ছে। এই গোয়েন্দাগিরিটা আগে দিলীপবাবু করুন, তার জীবনের অর্ধেক যন্ত্রণা মুছে যাবে। লোকের যে আশঙ্কা যে পিছনের দরজা দিয়ে লোক ঢুকে যাবে, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে আছে, সুতরাং তাকে পিছনের দরজা দিয়ে ঢোকাবার কোনো চেষ্টাই আমাদের নেই। তিনি চিরকালই সামনের দরজার লোক। যা করেছেন তিনি জনতার আদালতে বিচার করে সেই জনতার আদালতের মধ্যে দিয়েই গেছেন। বিধান পরিষদ কি? সংসদে 2 কক্ষ, লোকসভা রাজ্যসভা। ঠিক তেমনি রাজ্যের আইনসভায় 2টি কক্ষ থাকতে পারে। নিম্নকক্ষ বিধানসভা, উচ্চকক্ষ বিধান পরিষদ। বিধায়কদের ভোটে জিতে বিধান পরিষদের সদস্যরা নির্বাচিত হন। বিধান পরিষদে কিছু মনোনীত সদস্যও থাকেন। বিধান পরিষদের সদস্যরা মন্ত্রীও হতে পারেন। ভারতীয় সংবিধানের 171 নম্বর ধারা অনুযায়ী বিধান পরিষদের সদস্য সংখ্যা বিধানসভার সদস্য সংখ্যার 1/3 বেশি হবে না। আবার কোনো অবস্থাতেই তা 40-এর কমও হবে না। অর্থাৎ প্রস্তাবিত পশ্চিমবঙ্গ বিধান পরিষদের সর্বোচ্চ আসন 98, সর্বনিম্ন 40। বিধান পরিষদের কার্যকালের মেয়াদ 6 বছর। প্রতি 6 বছর অন্তর বিধান পরিষদের নির্বাচন। পশ্চিমবঙ্গে একসময় বিধান পরিষদ ছিল। 1952 সালে চালু হয়। 1969 সালের 1 আগস্ট অবলুপ্ত হয়। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, বিহার, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় এখনো বিধান পরিষদ রয়েছে। নিউজ 18 বাংলা। বঙ্গ রাজনীতিতে শ্যামাপ্রসাদ, তাঁর জন্মবার্ষিকীতে আসরে শাসক বিরোধী মূর্তিতে মালা দিল 2 শিবিরই। বিজেপি তাদের পার্টি অফিসে, আর তৃণমূল সরকার রেড রোডে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী, আসরে শাসক বিরোধী 2 শিবিরই। সোশ্যাল মিডিয়ায় শ্যামাপ্রসাদকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী, স্মরণ করলেন মুখ্যমন্ত্রীও। নরেন্দ্র মোদী টুইটারে লেখেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত দেশের কোটি কোটি মানুষ দেশের ঐক্য এবং উন্নতির স্বার্থে নিজের জীবন উৎসর্গ করেছেন। শ্রদ্ধা জানান মমতা বন্দ্যোপাধ্যায়ও। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হিন্দু মহাসভার সভাপতি, জনসংঘের প্রতিষ্ঠাতা, ভারতে হিন্দু জাতীয়তাবাদ আন্দোলনের পথিকৃৎ। নেহরু লিয়াকত চুক্তির বিরোধিতা করেন। নেহরুর মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন। 1953 সালের 11ই মে গ্রেপ্তার করা হয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। কাশ্মীরে জেলবন্দি অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সামনে রেখেই এবার আসরে জোড়া ফুল এবং পদ্ম শিবির। পর্যবেক্ষকদের একাংশের মতে শ্যামাপ্রসাদকে সামনে রেখে হিন্দু বাঙালি আবেগে শান দেওয়ার চেষ্টায় বিজেপি, অন্যদিকে তখন আসরে তৃণমূল সরকারও। কদিন আগেই এ ছবি দেখা গিয়েছে শ্যামাপ্রসাদের মৃত্যু দিবসেও। এবার জন্মবার্ষিকীতেও দুই শিবিরই ময়দানে। বিজেপি কার্যালয়ে মূর্তিতে মালা দেন নেতাকর্মীরা। ইনি না থাকলে তো পশ্চিমবঙ্গ ভারতবর্ষে থাকতে পারতো না। বাংলাদেশ বা পাকিস্তান ইসলামিক রাষ্ট্রের অধিবাসী হতে হতো। ওনাকে পুজো করতেই হবে আমাদের সবাইকে। মঙ্গলবার রেড রোডে শ্যামাপ্রসাদের মূর্তিতে মালা দেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। পর্যবেক্ষকদের একাংশের মতে 21-এর ভোটে বারবারই বাঙালি আবেগে শান দেওয়ার চেষ্টা করেছে বিজেপি, হাতিয়ার করেছে বাঙালি মনীষীদের। ভোটের পরও সেই চেষ্টা অব্যাহত। পাল্টা আসরে ঘাসফুল শিবিরও, লক্ষ্য বাঙালি আবেগে যাতে বিজেপি কোনোভাবেই ভাগ বসাতে না পারে। ভেঙ্কটেশ্বর লাহিড়ী ও শঙ্কু সাতরা, নিউজ 18 বাংলা। দোসরা মে ভোটের ফলে ফার্স্ট হয়েছে দল। এবার নেতাদের মার্কশিট ধরে ফল প্রকাশ করবে তৃণমূল। আগামী সপ্তাহে জোড়াফুলে ব্যাপক রদবদল, কার্যকর করা হবে এক ব্যক্তি এক পদ নীতি। ভোটের দুরন্ত সাফল্যের পর এবার নতুন করে ঘর গোছানোর পালা তৃণমূলে। তৃণমূল 3-এ যে স্বচ্ছতা আর দলের শৃঙ্খলার উপর আরো বেশি নজর দেওয়া হবে, প্রথম থেকেই তা স্পষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটে আগামী সপ্তাহে তৃণমূল কংগ্রেসে ব্যাপক রদবদল। সূত্রের খবর, ভোটে কে কেমন কাজ করেছেন তা নিয়েই মূল্যায়ন। 2019 থেকে 2021-এর পরিস্থিতি যদি আমরা দেখি, এমন বহু নেতা আছে যারা অন্য দলে চলে যায়, এমন বহু নেতা, বহু কর্মী বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছে, এরকমও খবর সামনে এসেছে। আর এই পরীক্ষার সময়, এইরকম একটা ক্রুশিয়াল সময়, দলে যে সমস্ত নেতা কর্মীরা একেবারে ফ্রন্ট লাইন থেকে যুদ্ধ করেছেন এবং দলের স্বাদ ছাড়েননি, এবং শুধু তাই নয়, মানুষের কাছে পৌঁছে গেছে আরো বেশি করে, তাদের গুরুত্ব বেশি করে দেওয়া হবে। 21-এর যুদ্ধক্ষেত্রে যারা তৃণমূলের হয়ে কোমর বেঁধে লড়েছেন, তাদের নিয়েই এবার ভবিষ্যৎ পরিকল্পনা করছে রাজ্যের শাসক দল। সেই সঙ্গে বিশেষ জোর দেওয়া হচ্ছে তারুণ্যেও। সূত্রের খবর, এক ব্যক্তি এক পদ কার্যকর করা হবে। যুব সংগঠনে 40 ঊর্ধ্বদের বেশি রাখা হবে না। জেলাভিত্তিক সংগঠনে বিশেষ জোর দেওয়া হবে স্বচ্ছতায়। পর্যবেক্ষক পদ ফেরত আনার সম্ভাবনা নেই। আগামী সপ্তাহে তৃণমূলের জেলা কমিটি ঘোষণা। বেশ কিছু জেলা সভাপতি পদে বদলের সম্ভাবনা। স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের জেলা সভাপতি করা হতে পারে। যেসব নেতাদের জনসংযোগ ভালো, তাঁদেরও জেলা সভাপতি পদে আনার ভাবনা। স্থানীয় নেতাকে স্থানীয় স্তরে প্রতিনিধি করা হতে পারে বলে তৃণমূল সূত্রে খবর। 21-এর ভোটে বেশ কিছু জেলায় আগের থেকে অনেক ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস। সেই হিসেবে মালদা, মুর্শিদাবাদের নেতাদের পুরস্কৃত করা হতে পারে। বিশ্লেষকদের একাংশের মতে 21-এ বিপুল জনসমর্থনের মান রাখতে এবার উন্নততর তৃণমূল তৈরি ঘাসফুল শিবিরের টার্গেট। সেই লক্ষ্যেই সংগঠনের রদবদল। কমলিকা সেনগুপ্ত, নিউজ 18 বাংলা। মালদা জেলা পরিষদের তৃণমূলের আনা অনাস্থা নোটিশে হস্তক্ষেপ করল না হাইকোর্ট। জোর ধাক্কা খেলেন বিজেপির গৌরচন্দ্র মণ্ডল। দলের নির্দেশে জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফাও দিলেন। মালদা জেলা পরিষদকার এই নিয়েই টান টান নাটক। জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডলের বিরুদ্ধে আগেই অনাস্থা এনেছিল তৃণমূল। সেই অনাস্থা প্রস্তাবকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করেন গৌরচন্দ্র। মঙ্গলবার সেই মামলা ফেরালো আদালত। গৌরচন্দ্র মণ্ডলের আবেদন ছিল, অনাস্থা প্রস্তাবে সই করা 23 জনের নামের পাশে দলের উল্লেখ ছিল না, অনেকের সইও জাল। কিন্তু আদালত এই মামলা ফিরিয়ে দিল, যা বিজেপির গৌরচন্দ্র মণ্ডলের কাছে ধাক্কা। আমি সভাধিপতিকে কয়েকদিন আগেই বলেছিলাম যে আইনের দ্বারস্থ হওয়ার দরকার নেই, আমরা রেজিগনেশনটা দিয়ে দিতে পারলে সুবিধা আছে, খেলতে সুবিধা হয়। তো যাই হোক, শেষ পর্যন্ত আমাদের ফ্লোরেই যেতে হবে। আমরা আইনের পথ দিয়েই হেঁটেছি, যা আইনে বলা আছে অনাস্থার যে প্রসিডিওর সেটা আমরা মেনটেন করেছি। অনারেবল হাইকোর্টের যে জাস্টিস সরকার যেটা মুভ করা হয়েছিল, আজকে সেই পিটিশনটা ডিসমিস করে দেয় ওদের, অর্থাৎ 8 তারিখে যে অনাস্থার কোনো আর বাধা থাকলো না। সূত্রের খবর, হাইকোর্ট মামলা ফেরাতেই গৌরচন্দ্র মণ্ডলকে জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে ইস্তফার নির্দেশ দেয় জেলা বিজেপি নেতৃত্ব। সেই মতো ইস্তফা দেন গৌরচন্দ্র মণ্ডল। মালদা থেকে ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।
রাস্তায় এক কলেজ ছাত্রীকে ছুরি মেরে পালালো অজ্ঞাত পরিচয় ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মেমারির দেবীপুর বেলতলা বাজারে। পরিবার সূত্রে খবর, এদিন মাকে আনতে স্কুটারে করে দেবীপুর গিয়েছিলেন ওই কলেজ ছাত্রী। অভিযোগ, রাস্তা আচমকা ওই কলেজ ছাত্রীর পেটে ছুরি মেরে পালায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। ফোনে নিজের সহপাঠীকে ঘটনাটি জানান কলেজ ছাত্রী। এরপর স্থানীয়দের সহযোগিতায় আহত কলেজ ছাত্রীকে মেমারি হাসপাতালে ভর্তি করেন তার সহপাঠী ও সহপাঠীর ভাই। পরে ওই কলেজ ছাত্রীকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। ওদের পরীক্ষা ছিল অনলাইনে, স্যারদের বাড়ি পরীক্ষাটা দিয়ে আসছিল। এবার আমার দিদিকে নিয়ে আমি বাড়ি চলে এলাম। ও বললো যে একসাথে যেতাম, ও বললো যে ওর মাকে নিয়ে যাবে। দিয়ে এবার আমরা বাড়ি চলে গেলাম। তারপরে এসে আমরা দেখছি ওখানে পড়ে আছে। ওই অবস্থায় আমরা ওকে ওখান থেকে এখানে নিয়ে এসেছি, মানে পড়তে ওখানে যাচ্ছি, দেখছি এখন পড়ে আছে। ওখান থেকে অবস্থায় ওকে নিয়ে এলাম হসপিটালে। কালিয়াচক হত্যাকাণ্ডের ময়নাতদন্ত রিপোর্টে নতুন তথ্য। আসিফের বাবার গলায় মিলেছে ক্ষতচিহ্ন, মায়ের গলাতেও মিলেছে দাগ। ময়নাতদন্তে আসিফের বিরুদ্ধে সন্দেহ ঘনীভূত হয়েছে। আসিফ কোনো তথ্য লুকোচ্ছে বলে মনে করছে পুলিশ। আসিফকে মালদা সংশোধনাগারে নিয়ে জেরার জন্য আদালতে পুলিশের আবেদন মঞ্জুর হয়েছে। পুলিশের সন্দেহ, মাকে শ্বাসরোধ করে এবং বাবাকে ধারালো কোনো অস্ত্র দিয়ে আঘাত করতে পারে আসিফ। এতদিন জলে ডুবিয়ে খুনের কথাই আসিফ বলে আসছিল। আমরা ফাদার অ্যান্ড মাদার দুটাই বডিতে কিছু ইঞ্জারি মার্কস পেয়েছি। একটাতে স্ট্র্যাঙ্গুলেশন মার্কস অ্যান্ড একটাতে ইঞ্জারি মার্কস আছে। তো সেটা কিভাবে বডিতে এসছে তার ক্ল্যারিফিকেশন নেওয়ার জন্য আমরা অলরেডি আদালতের কাছে জেল ইন্টারোগেশনে প্রেয়ারটা করেছি। সেটা আমরা পেয়ে গেছি। আমরা যে আশেপাশে তার জেল ইন্টারোগেশন করে আবার ফার্দার ভেরিফাই করবো কি ওই ইঞ্জারি মার্কস কিভাবে এসছে। রাজ্যে বাংলা সহায়তা কেন্দ্রগুলির পরিকাঠামো নিয়ে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। জেলা শাসক মিউনিসিপ্যাল কমিশনারদের কড়া চিঠি নবান্নের। পরিকাঠামো উন্নয়নে দেওয়া হয়েছে 7 দফা পরামর্শ। কোনো অনুমতি ছাড়া দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কেন অন্য জায়গায় ব্যবহার করা হচ্ছে, কেন বাংলা সহায়তা কেন্দ্রগুলির প্রচার হচ্ছে না, সেই প্রশ্ন তোলা হয়েছে চিঠিতে। সাধারণ মানুষের কাছে সহজে সরকারি পরিষেবা পৌঁছে দিতে গত বছর বাংলা সহায়তা কেন্দ্রগুলি গড়ে তোলে রাজ্য।